মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে কথা? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হ্যালো, মৌ, কথা শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, সবাই কেমন আছো? সবাইকে মিস আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, যদিও আজকে 2 তারিখ, যেহেতু প্রথম ক্লাস আজকে আমাদের, অনেকদিন পরে তোমাদের সাথে আবার ক্লাস। আশা করি বাসায় সবাই খুব ভালোভাবে পড়াশোনা করেছো, যেহেতু তোমাদের একটা পরীক্ষা হওয়ার কথা আছে। যদিও 5 তারিখের পরীক্ষাটা পোস্টপোন করা হয়েছে, পরবর্তীতে হয়তো তোমাদের খুব শীঘ্রই ডেটটা জানানো হবে। তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করো, যার যেখানে প্রবলেম আছে সেগুলো নিয়ে বেশি বেশি করে পড়াশোনা করো। আচ্ছা, আজকেও আমি তোমাদের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব, অ্যালডিহাইড। তোমাদের বইয়ে শুধুমাত্র অ্যালডিহাইড নিয়ে আলোচনা করা আছে, যদিও পরবর্তীতে তোমাদের অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তা আমি শুরুতে যেটা রয়েছে অ্যালডিহাইড, যে যৌগ যৌগে অ্যালডিহাইড গ্রুপ, আমরা সবাই জানি যে যেখানে হচ্ছে গ্রুপগুলো দেখে আমরা বুঝবো যে এটা অ্যালডিহাইড নাকি কিটোন নাকি কার্বক্সিলিক অ্যাসিড নাকি অ্যালকোহল বা অ্যালকিন অ্যালকাইন, যেটাই বলি না কেন, আমরা লাস্টে যে গ্রুপটা কার্যকরী মূলকটা থাকে সেটা দেখে আমরা বুঝি যে গ্রুপ আসলে এটা কি যৌগ। অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে যদি
এল যোগ করা হয় তাহলে অ্যালডিহাইডের নামকরণ করা হয়। যেমন হচ্ছে এটা হচ্ছে প্রোপানল, যদি হতো ওএইচ তাহলে হতো প্রোপানল, যেহেতু CHO তাই এটাকে বলা হয় প্রোপানেল। এই শ্রেণীর প্রথম সদস্যের নাম হচ্ছে মিথানেল, অর্থাৎ এটা হচ্ছে মিথানেলের সংকেত। এবার এই অ্যালডিহাইড কিভাবে আমরা প্রস্তুত করতে পারি দেখো, 80°C তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং যদি 2% মার্কিউরিক সালফেট হচ্ছে HgSO4, এটা যদি আমরা যোগ করি তাহলে ইথানেল উৎপন্ন হয়। এটা ইথেন থেকে অর্থাৎ অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড পেতে পারি, অর্থাৎ ইথাইল থেকে কিভাবে ইথানেল পেতে পারি সেটার হচ্ছে বিক্রিয়া। এখানে শুধুমাত্র কি হবে, এখানে ট্রিপল বন্ধনটা ভেঙে এখান থেকে একটা অক্সিজেন এসে এখানে যুক্ত হবে, হয়ে এটা সিঙ্গেল বন্ধন হয়ে এটা CH3CH, এটা হচ্ছে ইথানেল। এবার এই ইথানেলের এখানে একটা প্রিপারেশন দেওয়া রয়েছে। আমি আগেই বলছি যে অ্যালডিহাইড এবং কিটোন দুইটা থাকে। তো অ্যালডিহাইড যেটা সেটা হচ্ছে তোমার কি হবে যে কার্বনের একটি যোজনী হাইড্রোজেন পরমাণু আর অপর যোজনী যদি অ্যালকাইল বা অ্যালকানাইল বা অ্যারাইল মূলকের সাথে যুক্ত থাকে সেগুলোকে বলবো আমরা অ্যালডিহাইড। আমি একটু বলে রাখতেছি তোমাদের অ্যালডিহাইড আর কিটোন সম্পর্কে। অ্যালডিহাইড হচ্ছে কোনটা হবে, যদি কার্বনের একটি যোজনী হাইড্রোজেন পরমাণু মানে একটা হাতের সাথে হাইড্রোজেন থাকে আর অপর যোজনী যদি অ্যালকাইল মূলক অথবা অ্যালকানাইল মূলক অথবা অ্যারাইল মূলকের সাথে যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলবো অ্যালডিহাইড। আর যদি কার্বনের মূলকের উভয় যোজনী যদি একই বা ভিন্ন অ্যালকাইল বা অ্যালকানাইল বা অ্যারাইল মূলকের সাথে যুক্ত থাকে তবে তাদেরকে আমরা কিটোন বলবো। এই যে অ্যালডিহাইড আর কিটোন এটাই হচ্ছে দুইটা মূলক কিভাবে আমরা কার্যকরী মূলক দেখে বুঝতে পারি যে যদি একটা হাতে হাইড্রোজেন অপর হাতে যদি অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকে আর যদি কার্বনের মূলকের উভয় যোজনে যদি অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কিটোন বলবো। যেমন ধরো অ্যালডিহাইড এখানে যদি আমরা বলি যে CH3CH অর্থাৎ ইথানেল, তাহলে কিটোনের ক্ষেত্রে কি বলবো আমরা CH3COCH3, কারণ যেহেতু আমরা দেখেছি যে কিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO। এটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকরণ। আর এখানে হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুতি শুধু দেওয়া রয়েছে একটি, অনেক সময় দুইটি প্রস্তুতিও আসে, তাই তোমাদের আরেকটা প্রস্তুতি আমি বলছি, যদি এখানে দেখাতে পাচ্ছি না তোমাদের বলছি, তোমরা একটু শুনে রাখো, পরবর্তীতে তোমাদের কাজে দেবে। যদিও 9-এ বা 10-এ বা SSC পরীক্ষায় প্রশ্ন একটা প্রিপারেশনই আসবে, যেহেতু তোমাদের বইয়ে একটাই প্রিপারেশন রয়েছে। তা আরেকটা প্রিপারেশন হচ্ছে অ্যালকোহল থেকে, এটা আমরা যেমন করলাম অ্যালকাইন থেকে, আরেকটা করতে পারি হচ্ছে অ্যালকোহল থেকে। যেমন কিভাবে, যে অ্যালকোহলকে জারিত করলে কার্বনিল যৌগ উৎপন্ন হয়। কার্বনিল যৌগ বলতে সেটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন, যে কোনোটাই হতে পারে। সেটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হয়, পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7 এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডকে যুক্ত করি তাহলে জায়মান অক্সিজেন, জায়মান কোনটা, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো মৌলের নাম যদি থাকে, যেমন থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি ও থাকে তাহলে জায়মান অক্সিজেন হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি H থাকে তাহলে জায়মান হাইড্রোজেন হবে, Cl থাকলে ক্লোরিন হবে, এভাবে আর কি। তাহলে প্রথমে কি হবে, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হবে হচ্ছে জাইমান অক্সিজেন। পরবর্তীতে যদি অ্যালকোহলের সাথে ওই জাইমান অক্সিজেনের বিক্রিয়া ঘটে তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। যেমন ধরো CH3CH2OH, ধরো এটা হচ্ছে মিথেন ইথেন, তাহলে ইথানল যদি জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা কি পাবো, ইথানেল পাবো, অর্থাৎ অ্যালডিহাইড পাবো। এক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যালডিহাইডের প্রস্তুতি। অর্থাৎ তাহলে দুইটা প্রস্তুতি, একটা দেখলাম আমরা কি থেকে, একটা হচ্ছে অ্যালকিন থেকে বা পানি সংযোজন করে, আর আরেকটা হচ্ছে জারণ করে অর্থাৎ অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড পেতে পারি। এই হচ্ছে অ্যালডিহাইডের দুইটা প্রিপারেশন, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে অ্যালডিহাইড কিভাবে তৈরি হয়। এছাড়াও
তোমরা যে অ্যালডিহাইড এবং কিটোন যে পড়ছি, এটা পার্থক্যকরণের বেশ কিছু পরীক্ষা আছে যেগুলো তোমাদের প্রয়োজন নেই। আমি জাস্ট খালি কিভাবে পার্থক্য করতে পারবে দুইটা নাম বলতেছি, যে ডিএনপিএস মানে 2,4 ডিএনপিএস অর্থাৎ ডাইনাইট্রো ফেনল দ্বারা আমরা পার্থক্য করতে পারি অ্যালডিহাইড কিটোনকে। আর আরেকটা হচ্ছে টলিন বিকারক আর হচ্ছে ফিলিং সলিউশন। তাহলে টলিন বিকারক হচ্ছে অ্যালডিহাইড হচ্ছে একটা বর্ণ প্রদর্শন করবে কিন্তু কিটোন করবে না, সেম ভাবে ফিলিং দ্রবণেও তাই হবে, অ্যালডিহাইড বর্ণ প্রদর্শন করবে কিন্তু কিটোন করবে না। এইভাবে আমরা পার্থক্যকরণ করতে পারি। এবার এই যে ফর্মালডিহাইড আমরা তৈরি করলাম, অ্যালডিহাইড তৈরি করলাম, এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে ফরমালিন, যেটা আমরা সবাই জানি। ফরমালিন সম্পর্কে আমরা সবাই অবগত, যেহেতু বর্তমানে না অনেকদিন আগে থেকেই খাবারে বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণে, যদিও পূর্বে ভালো কাজে এগুলো করা হতো, বর্তমানে বেশ কিছু কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে ফর্মালডিহাইড বা মিথানল অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপের প্রথম সদস্য মিথানল এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এটা পরীক্ষায় প্রায় আসে যে ফরমালিন কি। তাহলে আমরা কি বলতে পারবো? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, এটা হচ্ছে ফরমালিন। আরেকটা প্রশ্ন এখানে প্রায় আসে যে ফরমালিন হচ্ছে কি কি কাজে ব্যবহার করা হয়। তাহলে ফরমালিন হচ্ছে গবেষণাগারে ব্যাপক ব্যবহার করা হয়, বিভিন্ন মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভালো ব্যবহার। বর্তমানে মাছ মাংস ইত্যাদি অনেকক্ষণ সংরক্ষণ করানোর জন্য কিন্তু বাজারে এগুলো মাছ মাংসে ব্যবহার করা হয় বা বিভিন্ন ধরনের ফলমূলে ব্যবহার করে এটা অনেকদিন পর্যন্ত টিকিয়ে রাখে, যার কারণে এটা অনেকদিন ধরে আমাদের শরীরে গেলে বা আমরা যে খাবারের মাধ্যমে যদি ফরমালিন যায় তাহলে আমাদের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, যার কারণে বর্তমানে খারাপ ব্যবহারটাই বেশি চালু রয়েছে। আর ফরমালিনে হচ্ছে 40% মিথানল আর হচ্ছে 60% পানি থাকে, অর্থাৎ এখানে হচ্ছে মিথানলের পরিমাণ থাকবে 40% আর সাথে কি দেওয়া থাকবে, পানির মিশ্রণ থাকবে হচ্ছে 60%। এটা হচ্ছে ফরমালিন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ফরমালিন কি, ফরমালিনে কি কি থাকে, ফরমালিনের ব্যবহার কি কি, তাহলে কিন্তু এখান থেকে এই প্রশ্নটার উত্তর লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, যেটা যে জৈব যৌগে কার্বক্সিলিক গ্রুপ বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। তাহলে কি দেখে বুঝবো? COOH অর্থাৎ অ্যাসিডের কার্যকরী মূলক দেখে আমরা বুঝবো যে ওইটি একটি অ্যাসিড। এটাকে সংক্ষেপে আর আর বলতে এখানে যে কোনো মিথাইল মূলক হতে পারে, ইথাইল মূলক হতে পারে, প্রোপাইল মূলক হতে পারে, যে কোনো মূলক হতে পারে দিয়ে প্রকাশ করা হয়। জৈব অ্যাসিডের সাধারণ সংকেত এটা আমরা সবাই জানি। আর নামকরণটা কি করে করা হয়? মূল অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে ওইক অ্যাসিড যুক্ত করে জৈব অ্যাসিডের নামকরণ করা হয়। যেমন হচ্ছে ধরো এখানে ইথানোইক অ্যাসিড যদি বলি, তাহলে ই বাদ দিয়ে মানে ইথেন থেকে ইটা বাদ দিয়ে এখানে ইথানোইক অ্যাসিড হিসেবে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতিটা খেয়াল করো যে ইথানল থেকে কিভাবে আমরা ইথানোইক অ্যাসিড পেতে পারি। ইথানলের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে ইথানোইক অ্যাসিড উৎপন্ন হয়। আগে যে আমি অ্যালডিহাইডের প্রস্তুতির আরেকটা যে তোমাদের বইয়ে যেটি দেওয়া নেই সেটি সম্পর্কে বলেছিলাম, এটা কিন্তু অনেকটা সেরকমই। দেখো প্রথমে কি করেছে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এই যে জায়মান অক্সিজেনটা তৈরি হয়েছে। পরবর্তীতে ওই অ্যালডিহাইডের সাথে এই জায়মান অক্সিজেনটা বিক্রিয়া করে ইথানোইক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে ওই প্রস্তুতির সাথে কিন্তু এই প্রস্তুতিটার অনেকটাই মিল রয়েছে। তাহলে ফ্যাটি অ্যাসিড কি হচ্ছে, যে আমরা ইথানল থেকে ইথানোইক অ্যাসিড পাচ্ছি হচ্ছে ইথানলের সাথে অর্থাৎ অ্যালডিহাইডের সাথে যদি আমরা জাইমান অক্সিজেন বিক্রিয়া করি তাহলে আমরা ইথানোইক অ্যাসিড পাচ্ছি। এটা হচ্ছে একটা প্রস্তুতি। এছাড়াও আরো বেশ কিছু প্রস্তুতি রয়েছে,
যেমন হচ্ছে গ্রিকনাথ বিকারক থেকে, যেটা তোমরা নামগুলো শুনোনি, এগুলো তোমরা পরবর্তীতে ইন্টারমিডিয়েটে শুনবে। গ্রিকনাথ বিকারক থেকে কার্বনেশন দ্বারা অ্যাসিড প্রস্তুতি করা যায়, অথবা নাইট্রাইল বা সায়ানাইড থেকে, অর্থাৎ কেসিএন বা সায়ানাইড যে মূলকগুলো রয়েছে সিএন, এগুলোর আদ্র বিশ্লেষণ দ্বারাও অ্যাসিড প্রস্তুত করা হয়। এছাড়া পার্শ্ব শীতলে জারণ করেও অ্যাসিড তৈরি করা হয়। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাসিড তৈরির বিক্রিয়া, যেগুলো তোমাদের জন্য বর্তমানে প্রয়োজন নেই। আচ্ছা, এবার হচ্ছে ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম। সকল ফ্যাটি অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল আর সবল অ্যাসিড এটা আমাদের জানতে হবে। দুর্বল অ্যাসিড হচ্ছে যেগুলো সামান্য পরিমাণে জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয়, আর সবল অ্যাসিড হচ্ছে যেগুলো বেশি পরিমাণে আয়নিত হয়, জলীয় দ্রবণে খুব দ্রুত আয়নিত হয়, সেগুলোকে আমরা সবল অ্যাসিড বলি। যেহেতু এখানে অ্যাসিটিক অ্যাসিডের কথা বলা রয়েছে বা ফ্যাটি অ্যাসিডের কথা বলা রয়েছে, তাহলে সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এবার এই ফ্যাটি অ্যাসিড কি করে? ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আমরা সবাই জানি সেই বিক্রিয়াকে কি বলে? প্রশমন বিক্রিয়া বলে। প্রশমন বিক্রিয়া তাহলে কি হয়? যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। সেটাই এখানে বলছে যে ফ্যাটি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। যেমন ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড লবণ এবং পানি উৎপন্ন করে। তোমরা বিক্রিয়ার মেকানিজম গুলো বোঝার চেষ্টা করবে যে বিক্রিয়া আসলে কি বলছে, বিক্রিয়ার মেকানিজমটা আসলে কি। এখানে দেখো ইথানোয়িক অ্যাসিড আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে এইচটা আছে, এই এইচটা এখান থেকে ভেঙে বের হয়ে যাবে কার সাথে? এই যে এখানে আবার যে ওএইচ মূলকটা আছে সেই ওএইচ এর সাথে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এই যে পানি হয়ে দেখো বের হয়ে গেছে। তোমরা সব সময় বিক্রিয়া ঘটানোর সময় চেষ্টা করবে যে অতিরিক্ত যে উৎপাদগুলো থাকে সেগুলো বের করে দেওয়ার পরে মূল উৎপাদটা তৈরি করা, তাহলে তোমাদের বিক্রিয়া করতে সহজ হবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়ে বের হয়ে গেল। তাহলে এখানে এই হাইড্রোজেন যেহেতু বের হয়ে গেল, এখানে একটা ঘাটতি থেকে গেল, তখন এখান থেকে এই সোডিয়ামটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে সোডিয়াম ইথানয়েড। এবার যে এই যে ইথানোয়িক অ্যাসিড আমরা যে বললাম, সেইটার হচ্ছে 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এগুলো তোমরা সবাই জানো, আমি আশা করি, যে ভিনেগার হচ্ছে 4 to 10%, 4 to 10% হচ্ছে জলীয় দ্রবণ। ভিনেগার খাবার তৈরিতে বা খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। এ দ্রবণে মৃদু অম্লীয় বলে খাদ্যে ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া এবং ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য পচে না। তাহলে এখানেও কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে ফরমালিন কেন ব্যবহার করা হয়? তাহলে তোমাদের বলতে হবে যে ভিনেগার কেন ব্যবহার করা হয়। তাহলে ভিনেগার কেন ব্যবহার করা হয়? ভিনেগার খাবার তৈরিতে এবং খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। এছাড়াও কি বলতে হবে যে মৃদু অম্লীয় বলে খাদ্যে ব্যবহার করলে খাদ্যে কি হয়? ব্যাকটেরিয়া এবং ইস্ট, ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। অর্থাৎ খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করার জন্যই ভিনেগার ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাসায় দেখবে আচার তৈরিতে বা সস তৈরিতে আমরা এই ভিনেগার ব্যবহার করে থাকি। এবার হচ্ছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের যে প্রস্তুতিগুলো রয়েছে, এখানে শুধু বিক্রিয়া কিন্তু একটাও দেওয়া নেই, শুধু বলা রয়েছে, কিন্তু বিক্রিয়াগুলো সেই 11 অধ্যায়ের শুরু থেকে যে পর্যন্ত আমি আজকে পড়ালাম এই পর্যন্তের মধ্যে কোথাও না কোথাও এই বিক্রিয়াগুলো দেয়া রয়েছে, যার কারণে শুধুমাত্র এখানে কথায় লেখা রয়েছে যে কিভাবে কিভাবে বিক্রিয়াটা করানো হয়, কিন্তু বিক্রিয়ার মেকানিজমটা কি বা বিক্রিয়ার সংকেত আকারে লিখলে কি দাঁড়াবে সেটা কিন্তু এখানে দেয়া নেই। এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। যেমন দেখো সূর্যালোকের উপস্থিতিতে, তার মানে কি হচ্ছে? আমাদের হচ্ছে ক্লোরিনেশন যে বিক্রিয়া করেছিলাম,
অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করে 4টা ধাপের শেষে যে আমরা ক্লোরিন ঢুকেছিল অর্থাৎ হাইড্রোজেনের মিথেনের সাথে যে মিথেনের 4টা হাইড্রোজেন থাকে সেই চারটা হাইড্রোজেনকে সরিয়ে 4টা ক্লোরিন যে এখানে সংযুক্ত হয়ে মিথেন থেকে যে কার্বন টেট্রাক্লোরাইড হয়ে গিয়েছিল সেটা কিন্তু এই বিক্রিয়াটা। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে অ্যালকেন যেটা মিথেন ইথেন যে কোনোটা হতে পারে বিক্রিয়া করে কার সাথে হ্যালোজেনের সাথে তার মানে ক্লোরিনের সাথে যদি দিই তাহলে ক্লোরিনের সাথে দিলে কি হবে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। অর্থাৎ প্রথমেই যদি মিথেনের সাথে একটা ক্লোরিনের বিক্রিয়া করে তাহলে মিথাইল ক্লোরাইড এভাবে মিথিলিন ক্লোরাইড ক্লোরোফর্ম এবং সবশেষে কার্বন টেট্রাক্লোরাইড আমরা পেয়েছিলাম। তাহলে এখানে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের কথা বলেছে তার মানে আমরা মিথাইল ক্লোরাইড ধরে নিলাম। এবার হাইড্রোজেন পারঅক্সাইড তার মানে H2O2 এর উপস্থিতিতে অ্যালকিন অ্যালকিন মানে হচ্ছে ডাবল বন্ধন যেমন হচ্ছে আমি যদি ধরি হচ্ছে ইথিন CH2 ডাবল বন্ধন CH2 হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করবে। তাহলে সেই ক্ষেত্রে কি উৎপন্ন হবে যদি আমরা ইথিনের সাথে বিক্রিয়া করি তাহলে তৈরি হবে CH3CH2Br অর্থাৎ এখানে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। এবার অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলে পরিণত হবে। এই যে মিথাইল ক্লোরাইড তৈরি হলো সেই মিথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি হবে হচ্ছে মিথানল আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরপরে উৎপন্ন অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড অথবা কিটোন এবং পরবর্তীতে জৈব অ্যাসিডে পরিণত হবে। যে বিক্রিয়াগুলো আমি একটু আগেই তোমাদের দেখালাম যে অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালডিহাইড কিটোন পেতে পারি এবং সবশেষেই দেখালাম যে অ্যালডিহাইড অথবা কিটোন থেকে আবার পরবর্তীতে কিভাবে জৈব অ্যাসিড পেতে পারি। এইগুলো হচ্ছে দেখো প্রত্যেকটা শুধু কথায় লেখা রয়েছে কিন্তু বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। 2 নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 60 বায়ু চাপে জলীয় বাষ্পের বা পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে ফসফরিক অ্যাসিড তার মানে H3PO4 এটা উপস্থিতিতে অ্যালকিন ডাবল বন্ধন যুক্ত কোনো যৌগ এই তাপমাত্রা এবং চাপ যদি থাকে সেটা পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন হবে, যেটা আমরা দেখে আসলাম যে অ্যালকোহল উৎপন্নের সময় যখন আমরা অ্যালকোহল প্রিপারেশন শিখিয়েছিলাম তখন কিন্তু এটা দেখিয়েছি। এবার এই অ্যালকোহলকে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইন যেটা বিক্রিয়াটা আমরা অ্যালডিহাইডে দেখলাম বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। তাহলে দেখো এই বিক্রিয়াগুলো কিন্তু সবগুলোই আমরা শিখে এসেছি, বাট এখানে শুধু কথায় লেখা রয়েছে, তোমরা কিন্তু বিক্রিয়াগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। এবার এই যে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড ইত্যাদি যে এতক্ষণ ধরে আমরা পড়লাম এগুলো কি কি কাজে ব্যবহার করা হয়। এখানে বেশ কিছু ব্যবহার রয়েছে, সবগুলো ব্যবহার আমি বলছি না, কিছু কিছু ব্যবহার যেগুলো না জানলেই নয় সেগুলো শুধু আমাদের বলছি। যেমন ধরো অ্যালডিহাইডের প্রথম সদস্য আমরা কি জানলাম যে মিথানল। এই মিথানলটা হচ্ছে খুবই বিষাক্ত পদার্থ। এটা রাসায়নিকভাবে প্রস্তুত করা হয়, রাসায়নিক শিল্পে ইথানোয়িক অ্যাসিড বিভিন্ন জৈব অ্যাসিডের এস্টার ব্যবহার করে এটা প্রস্তুত করা হয়। পরবর্তীতে এর সাথে পারফিউম কসমেটিক বিভিন্ন ধরনের ওষুধ যুক্ত করে তৈরি করা হয়। আর এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে সেটা হচ্ছে রেকটিফাইড স্প্রিট কি। এখানে শুধু দেখো বলা রয়েছে 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্প্রিট বলে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রেকটিফাইড স্প্রিট হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% পানি। ভালো করে খেয়াল করো, রেকটিফাইড স্প্রিট হচ্ছে 95.6% হচ্ছে ইথানল আর 4.4% হচ্ছে পানি। তাহলে কি বলতে পারবো, যদি রেকটিফাইড স্প্রিট কাকে বলে এই প্রশ্নটি আসে তাহলে বলতে হবে রেকটিফাইড স্প্রিট হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণ, এটাকে আমরা রেকটিফাইড স্প্রিট বলি। এখানে একটি প্রক্রিয়ার নাম দেওয়া রয়েছে দেখো ফার্মেন্টেশন, এটাও পরীক্ষা আসে যে ফার্মেন্টেশন কি।
স্টার্চ হচ্ছে যেগুলো আমরা খাই, চাল, গম, আলু, ভুট্টা ইত্যাদি থেকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। তাহলে ফার্মেন্টেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি করা হয়, স্টার্চ থেকে অ্যালকোহল প্রস্তুত করা হয়। এছাড়াও চিনি শিল্পের উপজাত হিসেবে চিটাগুড় থেকে এই প্রক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়। বাংলাদেশের দর্শনায় এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে কোথায় এগুলো ব্যবহার করা হয়। তাহলে দর্শনায় কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে ইথানল প্রস্তুত করে দেশের চাহিদা পূরণ করা হয়। অর্থাৎ এই যে অ্যালকোহল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তৈরি করা হয়। এরপরে অ্যালডিহাইডের কিছু ব্যবহার রয়েছে, জৈব অ্যাসিডের কিছু ব্যবহার রয়েছে, এই ব্যবহারগুলো তোমরা বই থেকে দেখে নেবে। এবার যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করবো এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পলিমার। পলিমার হচ্ছে যখন কোনো বিক্রিয়ায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এবার ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট যে অণুগুলো পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, এই ছোট ছোট অণুগুলোকে বলা হয় হচ্ছে মনোমার। আর পরবর্তীতে এই ছোট ছোট মনোমারগুলো যখন যুক্ত হয়ে বৃহৎ আকার অণু গঠন করবে, তখন সেটাকে আমরা বলবো পলিমার। আর যে প্রক্রিয়ায় এই মনোমারগুলো যুক্ত হয়ে পলিমার তৈরি করে, সেই বিক্রিয়াকে বলা হয় পলিমারাইজেশন বা পলিমারকরণ বিক্রিয়া। যদি মনোমার একটা হয় তাহলে তো আমরা মনোমারই বলবো, দুইটি যদি হয় তাহলে ডাইমার, তিনটি হলে ট্রাইমার, এভাবে টেট্রামার, এভাবে চলতে থাকবে। পলিমারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এর মধ্যে হচ্ছে প্রকৃতি অনুযায়ী পলিমার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সংযোজন বা যুত পলিমার, আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমার। সংযোজন বা যুত পলিমার দেখো, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দ্বি-শিকল বিশিষ্ট পলিমার গঠন করে, তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে। সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় গঠিত পলিমারকে সংযোজন পলিমার বলে। তাহলে পলিমারকরণ বিক্রিয়া এখানে বেশ কয়েকটি দেওয়া রয়েছে, সেটা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। যেমন পলিথিন আমরা কিভাবে তৈরি করতে পারি, পলিপ্রোপিন আমরা কিভাবে তৈরি করতে পারি, সব থেকে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, এটা কিভাবে আমরা প্রস্তুত করতে পারি সংযোজন পলিমারকরণ বিক্রিয়া দ্বারা। এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে, এগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। তোমরা হয়তো অনেকেই পারো, কারণ এগুলো তোমাদের আগেও পড়ানো হয়েছে, যেহেতু এটা রিভিশন ক্লাস। যারা পারো তারা তো ওকে, যারা পারো না তারা এই বিক্রিয়াগুলো নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবে। শুধু এসএসসি পরীক্ষার জন্য নয়, যতদিন তোমরা কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনা করবে ততদিন কিন্তু এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। শুধু পরীক্ষায় পাশের জন্য বা ভালো রেজাল্টের জন্য আজকে পড়লাম, পরীক্ষার খাতায় লিখে দিলাম, পরবর্তীতে এটার কোনো প্রয়োগ আমরা করলাম না বা যে কেউ জিজ্ঞেস করলে বলতে পারলাম না, এরকম যেন না হয়। যেটা পড়বো সেটা যেন আমরা সবাই ভালো করে পড়ি এবং যে কোনো সময় যে কেউ জিজ্ঞেস করলে যেন আমরা বলতে পারি। এটাই কিন্তু আমাদের পড়ার আসল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে পড়ার আসল উদ্দেশ্য হয়েছে যে কিভাবে রেজাল্ট ভালো করা যায়। কিন্তু এটা করার কারণে কিন্তু অনেকের রেজাল্ট ভালো, বা ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন ভার্সিটিতে মেডিকেলে পরীক্ষা দিতে গেলেও ওই টপ রেজাল্টের অনেকেই কিন্তু চান্স পায় না কোথাও। এর কারণই হচ্ছে শুধুমাত্র তারা কি করে, পরীক্ষার আগ দিয়ে জিনিসগুলো পড়ে পরীক্ষার খাতায় লিখে দেয়, যার কারণে ভালো রেজাল্ট হয়, বা বেসিক যে জিনিসগুলো সব সময় জন্য জানা প্রয়োজন সেগুলো জানা থাকে না। আচ্ছা, তাহলে দেখো প্রথমে যেটা রয়েছে যে পলিথিন, এটাও প্রথমে যদি তোমাদের কেউ বিক্রিয়া হিসেবে লিখতে পারে যে পলিমারকরণ বিক্রিয়া কি, তোমরা এই বিক্রিয়াটি সাধারণত দিয়ে থাকবে। কিন্তু যখন উল্লেখ করে থাকবে যে পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড কিভাবে প্রস্তুত করা যায়, তখন তোমাদের আলাদা আলাদা ভাবে দিতে হবে। তাহলে ইথিন থেকে এখানে এন মলিকুল মানে এখানে কতটুকু সাইজ সেটা এখানে উল্লেখ করা নেই। এন এর মান এখানে 1 2 3 4 5 যে কোনোটাই হতে পারে। এটাকে 1000 বায়ুমণ্ডলের চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন যদি যুক্ত করা হয় তাহলে এটা পলিথিন উৎপন্ন হবে। এখানে দেখো
ডাবল বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে গেছে, আর দুই পাশে বন্ধন আকারে, এবং এখানে এনটা দেওয়া রয়েছে, তো যতটুকু আমার প্রয়োজন এন এর মান অনুসারে ততটুকু আমরা এখানে নিয়ে পলিথিনটা তৈরি করব। 2 নম্বরে দেখো পলিপ্রোপিন। তাহলে প্রোপিনকে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 অ্যাটমসফেরিক চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হবে। তাহলে প্রোপিনকে যদি আমরা এই অনুকূলে যদি বিক্রিয়া করি তাহলে আমরা এখান থেকে পলিপ্রোপিন পাবো। কি হবে? শুধুমাত্র এখানে ডাবল বন্ধনটা ভেঙে দেখো এখানে সিঙ্গেল বন্ধন হয়ে গেছে, আর এর মলিকুল কতটুকু দরকার এখানে সেটা রয়েছে। এই পলিপ্রোপিন পলিথিনের চেয়েও শক্ত এবং হালকা। তাহলে এখানে দেখো যে পলিথিনটা তৈরি হলো, পরবর্তীতে আমরা প্রোপিন থেকে যে পলিপ্রোপিন তৈরি করলাম, কারণটা হচ্ছে দেখো একটা জিনিসের যখন প্রয়োজন পড়ে পরবর্তীতে দেখবা ওর চেয়ে ভালো আমরা খুঁজি, যে এটা তো ভালো, এর চেয়ে ভালো কি হতে পারে, এর চেয়ে ভালো কি হতে পারে, এরকম খুঁজি। যার কারণে কিন্তু বিজ্ঞানীরাও এরকম পরীক্ষা নিরীক্ষা করতে করতে ভালো থেকে আরো ভালোতর কিছু জিনিস আবিষ্কার করেছে। সেটাই হচ্ছে যে পলিথিন থেকে পলিপ্রোপিন আবার শক্ত এবং হালকা। পলিপ্রোপিন দিয়ে দড়ি, পাইপ, কার্পেট প্রভৃতি প্রস্তুত করা হয়। বিভিন্ন ধরনের দড়ি বা পাইপ বা কার্পেট তৈরি করা হয়। সবশেষে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পিভিসি হচ্ছে কি? তাহলে ভিনাইল ক্লোরাইডকে জৈব পারক্সাইড অর্থাৎ H2O এর উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করলে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে এটা, তোমরা দেখো খেয়াল করে যে ভিনাইল ক্লোরাইড এটা হচ্ছে এর মলিকুল পরিমাণ ভিনাইল ক্লোরাইড। যদি আমরা এই তাপ, চাপ ইত্যাদি প্রয়োগ করি তাহলে এখান থেকে আমরা পলিভিনাইল ক্লোরাইড পেয়ে যাব। শুধুমাত্র ডাবল বন্ধনের ক্ষেত্রে সবগুলোরই বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে যাবে, আর এখানে যত মলিকুল থাকবে সেই মলিকুলটা শেষে যুক্ত থাকবে। এভাবে তাহলে সংযোজন বা যুক্ত পলিমারকরণ বিক্রিয়া ঘটানো হয়। এরপর হচ্ছে ঘনীভবন পলিমারকরণ, যেটা তোমাদের পরীক্ষা প্রায় আসে, যে নাইলন 6,6 কিভাবে প্রস্তুত করবে, এটা পরীক্ষায় প্রায় আসে যে নাইলন 6,6 প্রস্তুতি কিভাবে করবে। তাহলে দেখো হেক্সামিথিলিন ডাইয়ামিন, এটা একটা বড় যৌগ হেক্সামিথিলিন ডাইয়ামিন, এটার সাথে অ্যাডিপিক অ্যাসিড। এই যে সংকেতগুলো এখানে দেয়া রয়েছে, সংকেতগুলো কিন্তু তোমরা ভালো করে আয়ত্ত করবে, না হলে পরবর্তীতে কিন্তু লেখার সময় সংকেতগুলো লিখতে পারবে না। তাহলে হেক্সামিথিলিন ডাইয়ামিন অ্যাডিপিক অ্যাসিডের সাথে কিসের উপস্থিতিতে? টাইটানিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাপ প্রয়োগ করলে বিক্রিয়া করলে নাইলন 6,6। তার মানে দেখো কোথায় বন্ধনটা হচ্ছে, এখান থেকে OH টা বের হয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে দেখো এখানে H2O আকারে চলে গেল, আর এখানে OC, এখানে যা যা থাকলো এখান থেকে আবার দেখো এখানে বন্ধনটা এসে এখান থেকে OH টা বের হয়ে গেল, বের হয়ে গেলে এখানে আবার এখান থেকে নাইট্রোজেনের হাতগুলো এখানে যুক্ত হলো, হয়ে এখানে নাইলন 6,6 তৈরি হলো। এটাকে আমরা নাইলন 6,6 বলে থাকি। এটা আবার দুই ধরনের ভাবে তৈরি করা যায়, প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার। এদের বিভিন্ন ধরনের পলিমার রয়েছে, যেগুলো প্রকৃতি থেকে পাই বা প্রাকৃতিক ভাবে পাই সেগুলো হচ্ছে প্রাকৃতিক, আর যেগুলো মানুষ তৈরি করে সেগুলোকে আমরা কৃত্রিম পলিমার বলে থাকি। এখানে প্রাকৃতিক পলিমার যেগুলো আমরা একটু আগে বললাম, যে পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল, এগুলো কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে, আর প্রাকৃতিক হচ্ছে উদ্ভিদের সেলুলোজ, স্টার্চ, দুটোই হচ্ছে প্রাকৃতিক পলিমার। সেলুলোজ হচ্ছে গরু ছাগলের খাদ্য বা যেগুলো হচ্ছে আঁশ জাতীয়, সেগুলো হচ্ছে সেলুলোজ, আর স্টার্চ হচ্ছে ভাত, রুটি ইত্যাদি, গম ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্টার্চ, যেগুলো আমরা মানুষরা খাই। এরপরে প্লাস্টিকের কিছু ব্যবহার রয়েছে, কিছু সুবিধা অসুবিধা রয়েছে, এগুলো তোমরা দেখে নিবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস। একাদশ অধ্যায় আমার এখানে শেষ হয়ে গেল। এবার হচ্ছে এই একাদশ অধ্যায় যে সালের কোশ্চেন গুলো রয়েছে সেগুলো তোমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের যে পরবর্তীতে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষায় হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে সালের কোশ্চেন গুলোই দেওয়া থাকবে। তাই সালের কোশ্চেন গুলো যদি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারবে। আর একাদশ অধ্যায় থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা যে কোনো ভাবে বা বুঝতে যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা যে কোনো সময় আমাকে
ফোন করতে পারো বা মেসেঞ্জারেও তোমরা মেসেজ করতে পারো যে এই প্রশ্নটা আমরা বুঝিনি, এটা যদি বুঝিয়ে দিতে ভালো হতো। যাই হোক, যত বেশি প্রশ্ন করবে তত বেশি তোমরা শিখতে পারবে। একাদশ অধ্যায় তাহলে আজকের মতো শেষ। এর পরবর্তীতে তোমরা বলেছিলে যে দশম এবং 12 এই দুইটা অধ্যায়ে প্রবলেম রয়েছে। 12 অধ্যায়টা পরবর্তী ক্লাসে আমি পড়াবো। এখন আজকে তোমাদের আমি নাম প্রেজেন্ট করতেছি, তোমরা একটু প্রেজেন্ট দিও। যারা যারা আছো তারা একটু প্রেজেন্ট দিও। 1 থেকে শুরু করে 1 থেকে 10 পর্যন্ত যারা আছো বলো। এক। 1, তারপর মিস 2। 2, তারপর বলো, এভাবে বলতে থাকো তোমরা। মিস 12, 12, তারপর 14। 14, তারপর মিস 15। 15, হ্যাঁ, এরপর আর কেউ আছো? 33 দেখতে পাচ্ছি। 33, নিশি। জি মিস প্রেজেন্ট। আচ্ছা, আর কেউ আছো কি? মিস 39। 39, আচ্ছা, আর আচ্ছা 7 জন প্রেজেন্ট। এতগুলো স্টুডেন্ট আমার, তার মধ্যে থেকে মাত্র 7 জন স্টুডেন্ট। আচ্ছা, যাই হোক, আজকে যেটুকু পড়ালাম এটুকু থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, তার মানে সবাই সবকিছু বুঝে মিস গিয়েছে। আমার একটা আছে। হ্যাঁ, বলো। ডেরালিন পলিমার কি? কি? ডেরালিন পলিমার। আচ্ছা, ডেরালিন পলিমার হচ্ছে, এটা হচ্ছে একটা হচ্ছে বৃহদাকার পলিমার। এটা বিক্রিয়া যদি তোমার প্রয়োজন হয় আমি তোমাকে পরবর্তীতে দিতে পারবো। তোমার নামটা বলো তো, তোমাকে বিক্রিয়াটা আমি পরবর্তীতে লিখে দিব, কারণ এটা অনেক বড় একটা পলিমার, তো বিক্রিয়াটা অনেক বড়। তুমি বলো যে তোমার রোল কত, আমি তোমাকে পরবর্তীতে এটা পাঠিয়ে দিব। মিস 14। 14, আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে ডেরলিন পরিমাণটা জানার দরকার। ঠিক আছে, এটা তোমাকে আমি পরবর্তীতে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো, বা সবার যদি প্রয়োজন হয় তোমাদের গ্রুপে আমি এটা হচ্ছে ডেরলিন পরিমাণের প্রিপারেশনটা লিখে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো করে প্রিপারেশন নাও, বাসায় ভালো করে পড়ো, পরীক্ষায় নেক্সট যে পরীক্ষাটা হবে সেটার জন্য সবাই ভালো করে লিখতে পারো। আর আরেকটা কথা, তোমাদের যেটাই করা হোক, পরীক্ষা যেভাবে নেওয়া হোক, তোমরা স্বচ্ছভাবে পরীক্ষা দিবে, কোনো কিছু দেখে নয় বা কোনো কিছু কারো হেল্প নিয়ে নয়, নিজে যতটুকু পারবে অতটুকুই পরীক্ষা দিবে। তাহলে নিজের তোমার প্রিপারেশনটা কতটুকু তুমি নিজেও বুঝতে পারবে, যে পরবর্তী যদি এসএসসি পরীক্ষাটা হয় তাহলে আমার প্রিপারেশনটা কেমন, আর আমি পরীক্ষায় কেমন মার্কস পেতে পারি বা রেজাল্ট আমি কেমন করতে পারি, এটা তোমরা বুঝতে পারবে। তাই পরীক্ষা যেভাবেই নেওয়া হোক, যখনই নেওয়া হোক, তোমরা সবাই নিজেদের জায়গা থেকে স্বচ্ছ থেকে পরীক্ষা দিবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।